কবিতা প্রিয় জয়দীপ। প্রিয় জয়দীপ, আজকে রাতটা ভারী অদ্ভুত। ঘুম আসার প্রশ্নই নেই, তবু অনেকক্ষণ বিছানায় চুপ করে শুয়েছিলাম। বুঝতে পারছিলাম পাশের ঘরে তোমার মা বাবাও জেগে আছেন। বাবা পায়চারি করছিলেন, মা বারবার উঠে জল খাচ্ছিলেন। যতক্ষণ ওদের নড়াচড়ার শব্দ পাওয়া যাচ্ছিল, আমি প্রাণপণে নিঃশব্দে শুয়ে থাকার চেষ্টা করছিলাম। গত 3 বছর ধরে এমন নিশ্চুপে রাত কাটিয়ে দেওয়াটাই আসলে আমার অভ্যেস হয়ে গেছে। এক সময় পায়ের শব্দ আস্তে আস্তে থেমে এলো। ক্লান্ত হয়ে পড়েছিলেন, দুশ্চিন্তা, দুর্ভাবনা সব মিলিয়ে দুজনে একদম বিপর্যস্ত। এত কিছু সত্ত্বেও বয়সের ভারেই হয়তো ঘুম নেমে এলো চোখে। একটু সময়ের জন্য অন্তত শান্তি। আমার কিন্তু সেটুকু হয় না। ওষুধ খেলে রাতটা একটা ঘোরের মধ্যে কাটে বড় জোর, কিন্তু নিশ্চিন্তে গভীর ঘুমে তলিয়ে যাওয়ার বোধ আমি ভুলে গেছি। অথচ দেখো, শ্বশুরবাড়ি বাপের বাড়ির সর্বত্রই ঘুম কাতুরে বলে আমার দুর্নাম ছিল। পাশের ঘরে সব চুপচাপ হয়ে গেলে বাবুয়া অঘরে ঘুমোচ্ছে দেখে আমি খাট থেকে নেমে এসে টেবিলে বসেছি। সেই যে নীল রঙের ঝালর বসানো কাপড়ের টেবিল ল্যাম্পটা আমরা নিউ মার্কেট থেকে কিনেছিলাম, সেটা জেলেই তোমাকে চিঠি লিখতে বসেছি। আর কয়েক ঘন্টা পরে যে তোমার সঙ্গে দেখা হবে। কাছের রেলিংয়ের পাশে থাকবে তুমি। পুলিশ ভ্যানে তোলার আগে নিশ্চয়ই একবার কথা বলতে দেবে, তখনই তোমার হাতে চিঠিটা দিয়ে দেব। গত রবিবার রাতটাও আমার এরকম ভাবে জেগে কেটেছিল। তবে সেদিন জাগার মধ্যে একটা উত্তেজনা ছিল, কিছুটা আশাও ছিল। ভাবছিলাম সবকিছু বিবেচনা করে হয়তো জজ সাহেব বুঝতে পারবেন তুমি নির্দোষ। 25শে ডিসেম্বর রাতে এলিয়াট রোডে ঘটে যাওয়া জঘন্য ঘটনাটার সঙ্গে তোমার কোনো যোগ নেই। বুঝতে পারবেন আসলে অন্ধকারে ওই মহিলা কারা তার উপর অত্যাচার করেছে তিনি চিনতে পারেননি। আশা করেছিলাম, কারণ তুমি বলেছিলে ওই দিন তুমি ওখানে ছিলে না। একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলে বলে তুমি সেদিন বাড়ি ফিরতে পারোনি ঠিকই, কিন্তু সে রাতে তুমি বিল্টুদের বাড়ি চলে গিয়েছিলে। আফতাব, ববি, বিল্টু গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিল। ববি আর তুমি গাড়িতে ওঠার আগে পর্যন্ত একসাথে ছিলে বলেই পুলিশ তোমাকে সন্দেহ করে ধরে নিয়ে গেছে। আমি তোমার কথা বিশ্বাস করেছিলাম, কিংবা হয়তো বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম, কারণ বিশ্বাস না করে তো আমার কোনো উপায় নেই। যাকে ভালোবেসে বিয়ে করেছি, যার সন্তানের মা হয়েছে, সে মধ্যরাতে এক অসহায় মহিলাকে ধর্ষণ করছে। এই কথা চোখের সামনে দেখেও বিশ্বাস করা কঠিন হয়। বিশ্বাস করতে চায় না মানুষ। তাই আশা করেছিলাম যে তুমি হয়তো নির্দোষ প্রমাণিত হবে। 3 বছর পর হাসি মুখে তোমার সঙ্গে বাড়ি ফিরব। সকালে মা যাবেন স্নান সেরে কালীঘাটে পুজো দিতে, কিন্তু সেসব কিছুই হলো না। আইনে জটিল ধারা না বুঝলেও জজ সাহেবের রায় শুনে এটুকু বুঝতে অসুবিধা হলো না যে তুমি সেদিন ওখানে ছিলে এবং ওই মহিলার উপর অত্যাচারে তোমারও সরাসরি ভূমিকা আছে। সে বিষয়ে বিচারকদের অন্তত কোনো সন্দেহ নেই। প্রমাণ তারা ঠিকঠাকই পেয়েছেন, আর সে কারণেই বাকিদের সঙ্গে তোমাকেও দোষী সাব্যস্ত করেছে। কাল সাজা ঘোষণা। উকিলের কাছে শুনেছি সবচেয়ে কম সাজা হলে সেটা হবে
10 বছরের জেল, বেশি হলে যাবজ্জীবন হতো, বাধা নেই, তবে ফাঁসি হবে না। গত 3 বছর ধরে তুমি জেলে আছো। আমি অনেকবার তোমার সঙ্গে দেখা করতে গিয়েছি, কিন্তু কিছু কথা তোমাকে কোনোদিন বলিনি। যদি তুমি নির্দোষ প্রমাণিত হয়ে বাড়ি ফিরে আসো, তখন এই কথাগুলো মনে পড়লে তোমার খারাপ লাগবে। আমি নিজেকে অপরাধী মনে হবে। তাই আমি কিংবা তোমার মা বাবা তোমার কাছে কখনোই নিজেদের কষ্টের কথা বলতাম না। ওরা হয়তো আজও বলবেন না, সন্তানের মনে কষ্ট দেওয়াটা ওদের পক্ষে অসম্ভব। কিন্তু আজ তো আমি নিশ্চিত করে জানি যে তুমি দোষী। তাই আমার আর কোনো দ্বিধা নেই। আমি কথাগুলো তোমাকে বলতে চাই, আর বলবো বলেই তোমাকে চিঠি লিখতে বসেছি। তোমাকে যখন পুলিশ অ্যারেস্ট করলো, তখন বাবুয়া 3 বছরের, পাড়ার মন্টেশ্বরী স্কুলে পড়তো। সে বছরই ওর বড় স্কুলে ভর্তি হওয়ার কথা। আমাদের দুজনের ইচ্ছে ছিল ওকে সেন্ট অগাস্টিনে ভর্তি করি। বাবুয়া হোলি মাদারে ভর্তি হয়েছে শুনে তুমি জিজ্ঞেস করেছিলে, সেন্ট অগাস্টিনে কেন দিলে না ছেলেকে? আমি বলেছিলাম, এখন টাকা পয়সা টানাটানি যাচ্ছে, উকিলের পেছনে অনেক টাকা চলে যাচ্ছে। তুমি বাড়ি এসো, তারপর স্কুল চেঞ্জ করে দেব। সেদিন আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম জয়দেব। বাবুয়াকে সেন্ট অগাস্টিন নেয়নি। বাবুয়ার কোনো দোষ নেই তোমার জন্য। ইন্টারভিউর দিন বাবা কেন আসেনি জানতে চাওয়ায় আমি সত্যি কথাই বলেছিলাম। তখনই ওরা আমাকে জানিয়ে দিয়েছিলেন, এই ধরনের পারিবারিক ব্যাকগ্রাউন্ডের ছেলেকে তারা স্কুলে ভর্তি নেবেন না। এতে অন্য বাচ্চাদের উপর খারাপ প্রভাব পড়তে পারে। আমি খুব একটা আশ্চর্য হইনি, কারণ এতদিনে পাড়ার যে মন্টেশ্বরী স্কুলেও পড়তো, সেখান থেকেও আমাকে জানিয়ে দেওয়া হয়েছিল বাচ্চাকে ওদের স্কুলে যেন না পাঠাই। স্মার্ট ফুটফুটে বাচ্চা, এটুকু বয়সে যতটুকু পড়াশোনা জানা দরকার তার সবটাই ও জানে। কোনো স্কুল ওকে ভর্তি নেবে না, কারণ ওর বাবা একজন মহিলাকে ধর্ষণের অপরাধে জেলে। আমার ছোটবেলার বন্ধু সুস্মিতাকে কি তোমার মনে আছে? এখনো হোলি মাদারের প্রিন্সিপাল। ম্যানেজিং কমিটির সাথে অনেক আলোচনার পর শেষ পর্যন্ত ওর সাহায্যে বাবুয়া হোলি মাদারে ভর্তি হলো। না হলে হয়তো তোমার ছেলেরা স্কুলে পড়াই হতো না। টাকা পয়সার অভাব আমাদের হয়নি, কারণ তোমাদের ব্যবসা থেকে আয় ভালোই। তাছাড়া আমারও তো একটা চাকরি আছে, ভাগ্য ভালো সেটা সরকারি চাকরি, তাও আবার কেন্দ্রীয় সরকারের। না হলে এতদিনে আমার চাকরিটা যেত নিশ্চিত। তবে চাকরি না গেলেও আমার চাকরিতে যাওয়াটা এখন আমার কাছে দুর্বিষহ অভিজ্ঞতা। অফিসের প্রত্যেকটা লোক আমার দিকে সহানুভূতির চোখে তাকায়। দেখতে ভালো বলে আমার মনে অল্প অহংকার ছিল, এখন মনে হয় সেটা অভিশাপ। এমনই সুন্দর দেখতে তার বউকে, যে তার স্বামীর সুযোগ পেয়ে এক মধ্যবয়সী ভদ্রমহিলাকে ধর্ষণ করে। আমার মতো মেয়েকে তো সবাই করুণাই করবে, তাই নয়? তবে শুধু করুণাই নয়, তার সঙ্গে নিষিদ্ধ আনন্দ উপভোগের ইচ্ছেও থাকে। অনেকেই, বিশেষ করে পুরুষ কলিগেরা ঘুরিয়ে ফিরিয়ে জানতে চায়, তুমি ওই মহিলার সঙ্গে ঠিক কি করেছিলে, মানে ব্যাপারটা আসলে কতটা উপভোগ করেছিলে, কেমন লেগেছিল। তোমার ওদের আভাসে ইঙ্গিতে জানার ইচ্ছে জেনে গা ঘিনঘিন করে। তবু তো আমার কিছু করার নেই, তাই চুপ করে সহ্য করে যাই। চাকরি আমাকে করতেই হবে, কারণ বাবুয়াকে মানুষ করতে হবে। তোমাকে বিয়ে করার সময় আমার বাড়ি থেকে আপত্তি ছিল, সে কথা তুমি জানোই। সেরকম তো অনেকেরই থাকে।
তারপর বাবু হবার পর নাতির মুখ দেখে মা বাবা দুজনেই গলে গেল। কিন্তু এতদিন তোমাকে বলিনি, যেদিন তুমি অ্যারেস্ট হলে সেদিনই বাবা ফোন করে বলে দিয়েছিলেন আমি যেন ও বাড়িতে আর না যাই। আমার সঙ্গে সম্পর্ক রাখলে তিন্নি মুন্নির বিয়ে দিতে অসুবিধা হবে। সেদিন অবশ্য আমি জোরের সঙ্গে বলেছিলাম জয়দীপের কোনো দোষ নেই, ও কদিনের মধ্যে ছাড়া পেয়ে যাবে। তখন কিন্তু তুমি ডাকলেও আর আমি যাব না। বাবা নিশ্চয়ই নিজের অভিজ্ঞতায় বুঝেছিলেন আমার আশা কতখানি অলিক, তাই বলেছিলেন ভগবান করুন তুমি যা ভাবছো তাই যেন হয়। তারপর থেকে আমি একদিনের জন্য শ্যামবাজারে যাইনি। গত সোমবার মা একবার লুকিয়ে ফোন করে শুধুই কাঁদছিল। আমি কিছু বলতে পারিনি। আমি জানি আর কোনোদিনই আর শ্যামবাজারে যেতে পারবো না। অবশ্য শুধু আমি আমার মা বাবাকেই দোষ দেবো কেন, তোমার আত্মীয় স্বজনরাও আমাদের খোঁজ খবর নেওয়া ছেড়ে দিয়েছে। তুমি গ্রেপ্তার হবার পরেই প্রথম একটা কৌতূহলের বন্যা বয়ে গিয়েছিল। টিনা মাসিরা তো আমেরিকা থেকে ফোন করে খোঁজ নিচ্ছিলেন ঠিক কি তুমি করেছ তা জানতে। অনেকেই তো দেখা করতে বাড়িতে এসেছিলেন। কেউ কেউ তো ওই মহিলার সাথে তোমার অনেক দিনের সম্পর্ক এমনও ইঙ্গিত করেছেন। মা ঘর থেকে বেরোতে চাইতেন না, বাবা বাড়ি থেকে বেরিয়ে যেতেন। ওদের সব প্রশ্ন, সব সহানুভূতি আমাকেই মাথা পেতে নিতে হতো। একসময় মনে হতো পাগল হয়ে যাব। ইচ্ছে করতো গলা ধাক্কা দিয়ে সবাইকে বের করে দিই। তবে গত সোমবার রায় বেরিয়ে যাবার পর আর কোনো ফোন বাজেনি। মনে হচ্ছে ওরা আমাদের সঙ্গে যোগাযোগ রাখাটা নিরাপদ মনে করছেন না। নিরাপদ মনে করছেন না তোমাদের ৮ নম্বর প্রসন্ন সরকার লেনের প্রতিবেশীরা। চায়না কাকিমা কিংবা শ্যামল চেছুরা রাস্তায় দেখা হলেও আর আমাদের সঙ্গে কথা বলেন না। বাড়িটা ভাগিস নিজেদের, নইলে হয়তো পাড়া ছাড়া হতে হতো। কাজের লোকেরা অবশ্য এখনো আসছে। তবে যেদিন রায় বেরোলো বাসন মাজুনে কুলির বা আমাকে বলল তুমি বলে এমন স্বামীর ঘরে রয়েছ, আমি হলে কবে মুখে নুরো জেলে দিয়ে চলে যেতাম। বাবু আর সবই দেখছে। এখনো মাত্র 6, তাই হয়তো এখনো সবটা বোঝে না, কিন্তু কিছুটা নিশ্চিত বোঝে, তাই চুপচাপ হয়ে গেছে। পাড়ার বাচ্চারা ওর সাথে খেলে না জানো। বাবু আর বাইরে খেলতে যাবার জন্য বায়না ধরে না মোটে। জয়দীপ, ওর এই বোঝাটা আমি আর বাড়াতে চাই না। অফিসে দরখাস্ত করেছিলাম, বদলি মঞ্জুর হয়েছে। আগামী মাসের 1 তারিখে জয়েনিং। বাবুয়াকে নিয়ে চলে যাব। কোথায় যাব ইচ্ছে করে বললাম না। যাবার আগে তোমার মা বাবাকে বলে যাব। ওনারা একা হয়ে যাবেন জানি, কিন্তু আমার সন্তানের মুখ চেয়ে এই নিষ্ঠুরতা আমাকে করতেই হবে। আসলে বিকাশ উকিল তো বলেই দিয়েছে ফাঁসির সাজা তোমার হবে না। তোমার মা বাবার কাছে এখন এটাই একমাত্র সান্ত্বনা। কিন্তু মানুষ মরে গেলে তাকে অনেক সহজে, অনেক দ্রুত তাকে ভুলে যায়। তুমি বেঁচে থাকবে, আর সে বেঁচে থাকার মাসুল হবে আমার আর বাবুয়ার প্রতিটা মুহূর্তে মৃত্যু যন্ত্রণা। তা আমি হতে দেব না, হতে দিতে পারি না। তাই এই সিদ্ধান্ত নিলাম। আর একটা কথা বলে নেওয়া দরকার, যদি সামান্য সন্দেহ থাকতো হয়তো তুমি এই কাজ করনি, তোমার নামে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে, তাহলে এমন সিদ্ধান্ত নিতাম না। অপেক্ষা করতাম প্রয়োজনে সারা জীবন। কিন্তু সন্দেহ আর আমার নেই। আমি জানি সেদিন আফতাব, ববি আর বিল্টুর মতো তুমিও ওই মহিলাকে ধর্ষণ করেছিলে। আমার ভালোবাসা কিংবা বাবু আর কচি মুখ কিছুই তোমার সেদিন মনে পড়েনি। তাই আমারও অপেক্ষা করার প্রয়োজন ফুরিয়েছে।
জেলের ভেতর তো আর ভালো থাকা যায় না, তাই ভালো থাকতে বললাম না। এতেই মনিকা।